কাগজে কলমে শান্তি, কিন্তু বাস্তবে শুধুই বারুদের গন্ধ। মধ্যপ্রাচ্যে একের পর এক যুদ্ধবিরতি ঘোষণা করা হচ্ছে, অথচ মাঠ পর্যায়ে থামছে না রক্তপাত। লেবানন ও ইসরায়েলের মধ্যে সম্প্রতি আবারও একটি যুদ্ধবিরতি হলো। অন্যদিকে গাজায় 2025 সালের অক্টোবর থেকেই বলবৎ আছে যুদ্ধবিরতি। এমনকি আনুষ্ঠানিক যুদ্ধবিরতি কার্যকর রয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যেও। তাহলে প্রশ্ন জাগে, যুদ্ধবিরতি থাকার পরও কেন গাজা, লেবানন আর ইরানে অবিরাম হামলা চলছে? আন্তর্জাতিক আইন এ বিষয়ে কি বলে? আর চুক্তি ভাঙার পরও কেন পার পেয়ে যাচ্ছে অপরাধীরা? আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের মতে, যুদ্ধবিরতি কোনো স্থায়ী শান্তি চুক্তি নয়। এটি মূলত সাময়িকভাবে সামরিক সংঘাত বন্ধ রাখার একটি রাজনৈতিক সমঝোতা, যাতে আলোচনার একটা সুযোগ তৈরি হয়। যুক্তরাজ্যের আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী টবি ক্যাডম্যানের মতে, যুদ্ধবিরতি আইনগতভাবে বাধ্যতামূলক হলেও এটি স্বভাবগতভাবেই অত্যন্ত নাজুক। কারণ এটি লড়াই সাময়িক বন্ধ করে ঠিকই, কিন্তু মূল সংঘাতের কোনো স্থায়ী সমাধান করে না এবং যুদ্ধের আইনি অবস্থারও অবসান ঘটায় না। সাধারণত একটি সফল যুদ্ধবিরতির পেছনে শক্তিশালী কোনো গ্যারান্টিদাতা বা তদারককারী পক্ষ থাকে, যেমন ইসরায়েলের সাথে গাজা ও লেবাননের ক্ষেত্রে মধ্যস্থতাকারী ও তদারককারী হিসেবে মূল ভূমিকা পালন করছে মার্কিন যুক্তরাষ্ট্র। গাজার ক্ষেত্রে ফিলিস্তিনিরা বারবার অভিযোগ করেছে যে ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। একইভাবে যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরকে চুক্তি ভঙ্গের অভিযোগ করে। কিন্তু সমস্যা হলো, আন্তর্জাতিক অঙ্গনে এমন কোনো নিরপেক্ষ বা স্বাধীন কর্তৃপক্ষ নেই যার বাধ্যতামূলক সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা রয়েছে যে প্রকৃতপক্ষে কোন পক্ষ চুক্তি ভেঙেছে। গাজা ও লেবাননের পরিস্থিতি পর্যবেক্ষণ বা তদারকির দায়িত্ব মূলত যুক্তরাষ্ট্রের হাতে। কিন্তু এখানেই তৈরি হয়েছে কনফ্লিক্ট অব ইন্টারেস্ট, কারণ যুক্তরাষ্ট্র একই সাথে মধ্যস্থতাকারী এবং ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ সামরিক ও কূটনৈতিক মিত্র। ফলে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগগুলো স্বাধীন আইনি মূল্যায়নের চেয়ে রাজনৈতিক বিবেচনাতেই বেশি চাপা পড়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন, সমস্যা আন্তর্জাতিক আইনের নিয়মে নয়। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি বা আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে তদন্ত করতে পারে, এমনকি রায়ও দিতে পারে, কিন্তু মাঠ পর্যায়ে সেই রায় বা আইন বাস্তবায়ন করার ক্ষমতা এই আদালতগুলোর নেই। তাত্ত্বিকভাবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে চুক্তি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা চাওয়ার সুযোগ রয়েছে, কিন্তু সেখানে পথ আটকে দেয় পরাশক্তিগুলোর ভেটো ক্ষমতা। ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ নিতে গেলেই ওয়াশিংটন তার ভেটো ক্ষমতা প্রয়োগ করে তা বাতিল করে দেয়। সহজ কথায়, আন্তর্জাতিক মানবাধিকার আইন যুদ্ধবিরতির সময়েও পুরোপুরি কার্যকর থাকে এবং বেসামরিক মানুষ হত্যাকে কোনো আইনি বৈধতা দেয় না। কিন্তু পরাশক্তিগুলো জড়িত থাকলে সেই আইন কার্যকর করার ক্ষেত্রে রাষ্ট্রগুলোর চরম অনীহা দেখা যায়। জবাবদিহিতার এই অভাবই আধুনিক আন্তর্জাতিক রাজনৈতিক ব্যবস্থার সবচেয়ে বড় দুর্বলতা। যুদ্ধবিরতি ভেঙে হামলা চালানোর পেছনে সবচেয়ে বড় যে আইনি ঢালটি ব্যবহার করা হয় তা হলো জাতিসংঘ সনদের 51 নম্বর অনুচ্ছেদের আত্মরক্ষার অধিকার। তবে আইনজীবীরা বলছেন, এই অনুচ্ছেদের অপব্যাখ্যা করা হচ্ছে। আত্মরক্ষার অধিকার কেবল তাৎক্ষণিক কোনো সশস্ত্র হামলার জবাব দেওয়ার জন্য প্রযোজ্য। এটি কোনো রাষ্ট্রকে স্থায়ীভাবে বা প্রতিরোধমূলক হামলা চালিয়ে যাওয়ার লাইসেন্স দেয় না। তাহলে কেন এই যুদ্ধবিরতি লঙ্ঘনকারীরা বারবার পার পেয়ে যাচ্ছে? সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্যেই এই নির্মম সত্যটি ফুটে উঠেছে। তিনি যুদ্ধবিরতিকে ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, বিশ্বের ওইসব অঞ্চলে যুদ্ধবিরতি মানে হলো আপনি আরও সংযতভাবে বা হিসাব কষে গুলি করছেন। অর্থাৎ আইন সবার জন্য সমান বলা হলেও বাস্তবে তার প্রয়োগ অত্যন্ত বেছে বেছে এবং পক্ষপাতমূলকভাবে করা হচ্ছে। আর এই বাস্তবায়ন ব্যবস্থার ঘাটতির কারণেই যুদ্ধবিরতির চুক্তিগুলো কেবল কাগজের দলিল হয়েই রয়ে যাচ্ছে, আর মাঠ পর্যায়ে অব্যাহত থাকছে রক্তক্ষয়।